থিম হরর। ডিটেকটিভ সুমিত পালের মোবাইল ফোনটা রাত 2টোর সময় হঠাৎ বেজে উঠল। সুমিতের ঘুম এমনিতেই ভীষণ পাতলা, তাই ফোনের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়তে ওর খুব একটা বেশি সময় লাগলো না। ফোনটা হাতে নিয়ে চোখে চশমাটা পরে সুমিত দেখল কে ফোন করছে। স্ক্রিনে নাদিয়ার নামটা ভেসে উঠল। সুমিত ফোনটা তুলে বলল, হ্যালো। হ্যাঁ, কি হয়েছে নাদিয়া? নাদিয়া লাইনের ওপার থেকে উত্তর দিল, খুন হয়েছে সুমিত, বিচ্ছিরি ব্যাপার, তোমাকে এক্ষুনি একটু আসতে হবে। সুমিত একটুও সময় নষ্ট না করে একটা হাফ শার্ট আর প্যান্ট গলিয়ে গাড়ির চাবিটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে গড়িয়া থেকে শেক্সপিয়ার সরণি পৌঁছতে সুমিতের আধ ঘন্টার বেশি লাগলো না। শেক্সপিয়ার সরণি থেকে আউটফ্রম স্ট্রিটে ঢোকার বাঁ দিকটা নিয়ে কিছুটা এগিয়েই সুমিত দেখতে পেল একটা বহুতল ফ্ল্যাট বাড়ির মেইন গেটের সামনে অনেকগুলো পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। নিজের গাড়িটা একপাশে পার্ক করে সুমিত একজন কনস্টেবলকে জিজ্ঞেস করল, খুনটা কোন ফ্লোরে হয়েছে? কনস্টেবল উত্তর দিল, 12 তলায় স্যার। এটা শোনার সঙ্গে সঙ্গে সুমিত ভেতরে ঢুকে গেল। লিফটের পাশে একটা টুলের ওপর একজন দারোয়ান বসেছিল। তাকে সুমিত প্রশ্ন করল, দাদা 12th ফ্লোরে কে থাকে? দারোয়ান একটু ভ্যাবাচাকা খেয়ে উত্তর দিল, আগে মালিনী ম্যাডাম স্যার। পুরো নাম? মালিনী মল্লিক। দারোয়ানকে ধন্যবাদ জানিয়ে সুমিত লিফটে উঠে পড়ল। 12 তলায় পৌঁছে লিফট থেকে বেরিয়েই সুমিত দেখল নাদিয়া ওর দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। নাদিয়াকে দেখে সুমিত জিজ্ঞেস করল, এই মালিনী মল্লিকের কি হয়েছে এবার অন্তত আমাকে বলো। এটা শুনে নাদিয়া উত্তর দিল, মালিনী মল্লিক এই বাড়িতে একা থাকতো। আজকে রাতে বিল্ডিংয়ের সবাই একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান করবে ঠিক করেছিল। মালিনীরও এই অনুষ্ঠানে থাকার কথা ছিল। ওর অনুষ্ঠানে আসতে দেরি হচ্ছিল দেখে কয়েকজন প্রতিবেশী মালিনীর ফ্ল্যাটে ওর খোঁজ নিতে যায়। অনেকবার বেল বাজানোর পরেও যখন ও খোলে না, তখন ওদের একটু সন্দেহ হয়। যদিও অনুষ্ঠান একেবারে শেষ না হওয়ার আগে কেউ পুলিশকে খবর দেয়নি। বাবা, পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষ হতে রাত 2টো বেজে গেল। তাহলে অনুষ্ঠান বলো না, বলো পয়লা বৈশাখের পার্টি। সুমিত নাদিয়ার পেছন পেছন মালিনীর ফ্ল্যাটে ঢুকল। ফ্ল্যাটের ভেতর ঢুকে সুমিত যা দেখল তা ওর গোটা গোয়েন্দা ক্যারিয়ারে কখনো দেখেনি। মেন গেটের ঠিক উল্টো দিকে রাখা রয়েছে একটা বড় সোফা। সেই সোফার উপর পড়ে আছে একটি মৃতদেহ। সোফার উপর পড়ে থাকা শরীরটা যে একটা মৃতদেহ সেটা শুধু একটা জিনিস দেখেই বোঝা যাচ্ছে, দেহটার গলার ওপরে আর কিচ্ছু নেই। নিখুঁতভাবে কাটা। ধড় থেকে আলাদা হয়ে যাওয়া মুন্ডুটা গড়াগড়ি খাচ্ছে সোফার নিচে রাখা কার্পেটের ওপর। টাটকা রক্ত লেগে সাদা কার্পেটটা টকটকে লাল হয়ে গেছে। সুমিতের মাথাটা এসব দেখে যথেষ্ট ঘেঁটে গেল। সে মৃতদেহটা দেখার পরের কিছু সেকেন্ড কিরকম একটা ঘোরের মধ্যে ডুবে গেল। সুমিত একবার নাদিয়ার দিকে তাকাচ্ছে, তারপর মালিনী মল্লিকের সেই প্রাণহীন মুন্ডুটার দিকে তাকাচ্ছে, তারপর আবার নাদিয়ার দিকে তাকাচ্ছে। নাদিয়া সুমিতের এই অস্বস্তিটা লক্ষ্য করে ওর পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে একটা হাত রাখল। সুমিত কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নিজের মাথাটা শান্ত করার চেষ্টা করল। তারপর চোখ খুলে নাদিয়াকে বলল, আমাকে একটু জল এনে দেবে নাদিয়া? নাদিয়া জল আনতে গেল। সুমিত যতটা সম্ভব নিজের ভেতরে হতে থাকা এই শারীরিক আর মানসিক অস্বস্তিটা কাটিয়ে ওই কাটা মুন্ডুটার সামনে গিয়ে দাঁড়ালো। নিচু হয়ে মুন্ডুটা একবার কাছ থেকে দেখার চেষ্টা করল। মালিনী মল্লিকের ওই কাটা মুন্ডুটা আরো ভয়ঙ্কর এই জন্য লাগছে কারণ মৃত মহিলাটির চোখগুলো হাট করে খোলা। অদ্ভুতভাবে ওই কাটা মাথাটা দেখে সুমিতের কালী ঠাকুরের হাতে থাকা কাটা মুন্ডুর কথা মনে পড়ে গেল। সে অনেকক্ষণ চেয়ে রইল মুন্ডুটার দিকে এক দৃষ্টে। অনেকক্ষণ এক নাগাড়ে তাকিয়েছিল বলেই বোধহয়
সুমিতের হঠাৎ মনে হলো যেন মৃত মালিনীর খোলা চোখের মণি দুটো হঠাৎ একটু নড়াচড়া করে উঠল। সুমিত মনে মনে ভাবল, আমার মনে হয় এই গোয়েন্দার কাজ এত বছর ধরে করতে করতে আমার মধ্যে পাগলামির লক্ষণ দেখা দিচ্ছে। নইলে একটা সদ্য খুন হওয়া কাটা মুন্ডুর দিকে তাকিয়ে কেউ এটা ভাবে যে তার চোখ দুটো নড়ে উঠল? এরপর কোথা থেকে যেন সুমিত একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পেল। আপনার ভীমরতি হয়নি ডিটেকটিভ। আমার চোখগুলো আমি সত্যিই নাড়ালাম আপনাকে দেখে। প্রথমে সুমিত ভেবেছিল সেটা নাদিয়ার গলা, কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে সে বুঝল নাদিয়া তখনও ফেরেনি। তাহলে কার গলা শুনতে পেল সুমিত? যে সম্ভাবনাটা ওর মাথায় এলো সেটা আত্মস্থ করার মতো ক্ষমতা তখন সুমিতের নেই। আবার ওর কানে এলো সেই অচেনা মহিলা গলা। আপনি যেটা ভাবছেন ঠিক সেটাই হচ্ছে। এই আওয়াজটা আমার কাটা মুন্ডু থেকেই আসছে। ডিটেকটিভ সুমিত পাল এবার মারাত্মক ভয় পেয়ে গেল। তার সারা শরীর মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতেই সুমিত আবার ঝুঁকে ওই কাটা মাথাটার দিকে তাকালো। আর এবার সুমিত স্পষ্ট দেখতে পেল ওই কাটা মুন্ডুর চোখ দুটো সরাসরি ওর দিকেই তাকিয়ে আছে। সুমিত নিজের ভেতর বাড়তে থাকা উত্তেজনা সামলাতে না পেরে চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে কি আমার সঙ্গে? নাদিয়া, নাদিয়া, তুমি কোথায়? সুমিত এবার স্পষ্ট দেখতে পেল মালিনী মল্লিকের ঠোঁটগুলো নড়ছে, আর সেই ঠোঁট থেকেই আওয়াজ বেরোচ্ছে। মালিনী মল্লিকের মাথাটা সুমিতের দিকে তাকিয়ে বলল, আমার কাছে যে বেশি সময় নেই ডিটেকটিভ। আপনার এইসব অভাবনীয় লাগতে পারে, কিন্তু যা হচ্ছে সবই সত্যি। এবার আমি যা বলছি সেটা মন দিয়ে শুনুন এবং মনে রাখার চেষ্টা করুন। সুমিতকে আতঙ্ক এমনভাবে জাপটে ধরেছে যে সে আর নিজেকে সামলাতে পারছে না। তার কাঁপুনি হচ্ছে, মাথা ঘুরছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। সে যে কখনোই রক্তমাখা কার্পেটের ওপর লুটিয়ে পড়ে গেছে তা সেটা নিজেই বুঝতে পারেনি। তখনও সুমিতের কানে আসছে মালিনী মল্লিকের গলা। মালিনী মল্লিক বলছে, আমি আপনাকে আমার খুনির পরিচয় দিতে চাই ডিটেকটিভ। আমার একজন প্রেমিক আছে, নাম সিদ্ধান্ত সরকার। খুব নামজাদা চামড়ার ব্যবসায়ী, যে বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সঙ্গে তার একটা সম্পর্ক আছে। কিন্তু আমি এই পরকীয়ার চাপ নিতে পারছিলাম না। তাই আমি মনস্থির করেছিলাম যে সিদ্ধান্তর সঙ্গে সম্পর্কটা শেষ করে দেব আর ওর স্ত্রীকে সবটা খুলে বলবো। এটা হোক সেটা সিদ্ধান্ত চাইনি। আমি যাতে কাউকে কিচ্ছু বলতে না পারি, তাই আমাকে সিদ্ধান্ত এরকম নৃশংসভাবে খুন করেছে। আপনি বুঝতে পারছেন তো ডিটেকটিভ? এরপর আর সুমিত কিচ্ছু শুনতে পায় না। সে যে কখন অজ্ঞান হয়ে গেছে তার খেয়াল নেই। সুমিতের জ্ঞান ফেরে মোবাইল ফোনের আওয়াজে। চোখ খুলে সুমিত বুঝতে পারে যে ও নিজের বাড়িতে রয়েছে। বিছানার পাশে রাখা ঘড়িটায় 2টো বাজছে। সুমিত দেখল ওকে নাদিয়া ফোন করছে। ফোনটা ধরে সুমিত বলে, হ্যালো, কি হয়েছে নাদিয়া? ওপার থেকে নাদিয়ার উত্তর আসে, খুন হয়েছে সুমিত, বিচ্ছিরি ব্যাপার, তোমাকে এক্ষুনি একটু আসতে হবে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।